হ্যালো সবাই, কেমন আছেন? আজ আবার শুরু করছি শাইন অন মি এর পরের পর্বের এক্সপ্লেনেশন। তো শুরু করা যাক। এপিসোডের শুরুতে দেখা যায় শিগু আর বাবা যখন বাড়িতে পৌঁছান তখন দেখেন দরজায় কয়েকজন পাওনাদার দাঁড়িয়ে আছে। তারা জানায় যে তারা শিগু আর বাবার কাছ থেকে টাকা পায়। শিগু আর বাবা অবাক হয় সে কোনো ঋণ নেয়নি। তারা বলে আপনার শ্বশুর ঋণ নিয়েছে। তখনই শিগু আর বাবা ফোন দেয় সেকেন্ড স্ত্রীর কাছে। তিনি জিজ্ঞাসা করেন তোমার বাবা কি ঋণ নিয়েছেন? সেকেন্ড স্ত্রী তখন তার বাবার পাশে দাঁড়িয়েছিলেন, কিন্তু তিনি স্পষ্ট মিথ্যা বলেন যে না, আমি তো তাকে অনেক দিন দেখিনি। শিগু আর বাবা রেগে চিৎকার করে ওঠেন এবং বলেন সত্যি কি সে এত টাকা ঋণ নিয়েছে? আমি এইমাত্র জানতে পারলাম। তিনি প্রচণ্ড ক্ষোভে ফেটে পড়েন এবং বলেন লাখ লাখ টাকা কি গাছে ফলে? তোমাদের কি কোনো লজ্জাসরম নেই? এই বলে তিনি ফোন কেটে দেন। এরপর তিনি পাওনাদারদের দিকে ফিরে বলেন ঠিক আছে, কার কত টাকা পাওনা আছে বলো, এরপর সুদের জন্য আমার কাছে আর আসবে না। ঠিক তখনই শিগুয়ার দাদি বাইরে এসে বাবাকে খুব বকাবকি শুরু করেন। এই হট্টগোল আর উত্তেজনার মাঝে শিগুয়ার বাবার মাথায় প্রচণ্ড যন্ত্রণা শুরু হয় এবং তিনি অজ্ঞান হয়ে যান। তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হলে দাদা দাদি দুজনেই কান্নাকাটি শুরু করেন। দাদি নিজেকে দোষ দিতে থাকেন যে তাঁর চিল্লাচিল্লির কারণেই এমনটা হয়েছে। শিগুয়া তাদের সান্ত্বনা দিয়ে বলেন হয়তো অতিরিক্ত কাজের চাপে এমনটা হয়েছে। ডাক্তার শিগুয়া ও লিনকে সিটি স্ক্যান রিপোর্ট দেখে আতঙ্কিত হয়ে পড়েন। লিন শিগুয়াকে বোঝান যে এটি একটি সাধারণ টিউমার, সার্জারি করলে ঠিক হয়ে যাবে। আরও ভালোভাবে পরীক্ষার জন্য একটি এমআরআই করাতে হবে। এদিকে হাসপাতালের বেডে শিগুয়ার বাবা তখনও অচেতন। দাদা দাদি কাঁদতে কাঁদতে বলেন যে বয়স হয়ে গেছে, এখন এই টিউমারের কষ্ট সহ্য করা কঠিন। শিগুয়া তাদের বোঝানোর চেষ্টা করলেও তাদের কান্না থামে না। বাবা জ্ঞান ফেরার পর জিজ্ঞাসা করেন মা, আমার কি হয়েছে? শিগুয়া, আমার কাছে কিছু লুকোবে না, সব সত্যি বলো। শিগুয়া তখন সব খুলে বলেন। বাবা জানতে চান তার অপারেশন কবে হবে। ডাক্তার জানান যে আজ অনেক ভিড়, তাই কাল সকালে অপারেশন করা হবে। বাবা রেগে গিয়ে বলেন আমার এই ভিড়ভাট্টা পছন্দ নয়। শিগুয়া লিনকে ইশারায় শান্ত থাকতে বলেন, যেন তিনি কিছু মনে না করেন। অন্যদিকে নানিয়ানের মা যে বড় বিপদের ভয় পাচ্ছিলেন, ঠিক তাই ঘটে। যেখানে তিনি টাকা বিনিয়োগ করেছিলেন সেই লোকেরা প্রতারণা করে পালিয়েছে। এই ধাক্কা তিনি সইতে পারেননি। তিনি আগে থেকেই দুশ্চিন্তায় ছিলেন যে তার জামাই সব টাকা শোধ করেছে, কিন্তু এখন থেকে আর এক পয়সাও দেবে না। এরপরই মাথায় প্রচণ্ড যন্ত্রণা নিয়ে তিনি অজ্ঞান হয়ে যান এবং তাকে হাসপাতালে ভর্তি করা হয়। এই খবর শুনে তার পরিবারের মহিলারা কান্নাকাটি শুরু করেন। নানিয়ানের মা কাঁদতে কাঁদতে বলেন যেখানে টাকা বিনিয়োগ করেছিলাম সেটা পুরোপুরি প্রতারণা ছিল, আমাদের সব টাকা ডুবে গেছে। ডাক্তার সার্জারির ঝুঁকি নিয়ে আলোচনা করতে গিয়ে ডাক্তার জানান যে টিউমারটি কানের খুব কাছে অবস্থিত, তাই সার্জারির পর শোনার ক্ষমতা চলে যেতে পারে অথবা মুখ বেঁকে যাওয়ার ঝুঁকি থাকে। এই কারণে সবচাইতে দক্ষ ও অভিজ্ঞ সার্জন প্রয়োজন। বাবা বলেন দুনিয়ার সেরা ডাক্তারকে নিয়ে এসো, টাকার চিন্তা করো না। তখন জানানো হয় যে একজন অত্যন্ত দক্ষ ডাক্তার আছেন যার সাথে গত 2 বছরে কেউ টক্কর দিতে পারেনি। তার নাম সম্ভবত লিন, যার বয়স মাত্র 30 বছর। ডাক্তার জানান যে ওই বিশেষ সার্জনের সাফল্যের হার সবচেয়ে বেশি হলেও তিনি এখন চিকিৎসা ছেড়ে দিয়েছেন। বাবা অবাক হয়ে জিজ্ঞেস করেন তুই এসব কি করে জানলি? শিগুয়া বলে ডাক্তার হয়তো লিন ইউশেনের কথা বলছেন, যাকে আপনি কিছুদিন আগে অপমান করেছিলেন। শিগুয়া বলে এবার লিনের দরকার হলো তো? ডাক্তার আক্ষেপ করে বলেন বিষয়টি সত্যি খুব বিস্ময়কর। এরপর শিগুয়ার বাবার সহকারী এসে কিছু কাগজে সই করান। বাবা সহকারীকে নির্দেশ দেন যে সেকেন্ড স্ত্রী পরিবার যতদিন ওই বাড়িতে থাকতে চায় থাকুক, কিন্তু আজ থেকে তাদের জন্য 1 পয়সাও খরচ করা হবে না, সব ফান্ড বন্ধ করে দাও। অন্যদিকে নানিয়ানের মা কান্নাকাটি করে বলছেন যে সে এখন কোনো মেসেজের উত্তর দিচ্ছে না, ফোনও ধরছে না, তাদের কাছে এখন কোনো টাকাও নেই। নানিয়ান বলেন আমি আমার বন্ধুদের কাছ থেকে জেনে নেব সে কোন হাসপাতালে আছে। মা তাকে ধমক দিয়ে বলেন যে বিপদের সময় বন্ধুদের পাওয়া যায় না। হঠাৎ নানিয়ানের মায়ের মাথায় একটা বুদ্ধি আসে। তিনি বলেন শোনো, আমরা যদি পুলিশের কাছে অভিযোগ করি এবং টাকা ফেরত পাই তবে সেটা আমাদেরই থাকবে, চলো থানায় গিয়ে ওই প্রতারকদের বিরুদ্ধে মামলা করি। এই বলে তারা দুজনেই বেরিয়ে পড়েন। হাসপাতালে শিগুয়ার বাবা জেদ ধরেন যে তিনি কেবল নামকরা ডাক্তার দিয়ে সার্জারি করাবেন। শিগুয়া বলেন যে জার্মানের বিখ্যাত ডাক্তার উইলিয়াম খুবই দক্ষ এবং চিকিৎসা জগতে তার অনেক সম্মান।
কিন্তু তার অফিসে গিয়ে জানা যায় ডাক্তার উইলিয়ামের আসতে আরও অন্তত 10 দিন সময় লাগবে। শিগুয়া খুব চিন্তিত হয়ে পড়েন। হাসপাতালে ফেরায় শিগুয়া দেখেন তার বাবা রেগে আছেন। বাবা মনে করেছিলেন শিগুয়া পুলিশের কাছে গেছে। শিগুয়া আর চুপ থাকতে না পেরে রাগে ফেটে পড়েন। তিনি বলেন, বাবা, একটা কথা কান খুলে শুনে নিন, আমাদের পুলিশের কাছে যাওয়ার দরকার নেই। যারা পুলিশের কাছে গেছে তারা হলো ওই মহিলা আর নান্নেয়ান। তারা গিয়েছে কারণ তারা প্রতারণার শিকার হয়ে টাকা হারিয়েছে। শিগুয়া বলেন, আপনি কি কখনো লিনের সাথে ভালো ব্যবহার করেছেন? দাদিও তার পক্ষ নিয়ে বলছেন যে আমাকে আর বিরক্ত করবেন না। লিনের নিজের টাকা আছে, তোমার টাকার দরকার নেই। আপনি জানেন না, লিনের আজকের এই অবস্থার জন্য আপনিও দায়ী। দুর্ঘটনার পর আপনি একবারও তার খোঁজ নেননি, উল্টে তাকে অপমান করেছেন। লিন যদি জানতেন আপনি আমার বাবা, তবে তিনি আমাকেও ঘৃণা করতেন। তখনই লিন এবং শিগুয়ার মা প্রবেশ করে। শিগুয়ার মা অবাক হয়ে জিজ্ঞেস করেন, তুই এসব কথা আগে কেন বলিসনি? শিগুয়া বলেন, মা, তোমাকে আর দুশ্চিন্তায় ফেলতে চাইনি। মা তখন লিনকে জিজ্ঞেস করেন যে লিনের মা কি এসব সত্যি জানেন? লিন বলেন যে তার মায়ের জন্য দুর্ঘটনার খবরটাই যথেষ্ট ছিল, এর চেয়ে বেশি কিছু বলার দরকার নেই। শিগুয়ার মা সিদ্ধান্ত নেন যে তারা আর সেখানে থাকবেন না এবং বাড়ি ফিরে যাবেন। শিগুয়ার মা শিগুয়াকে বলেন বিছানার চাদর আর বালিশ নিয়ে লিনকে দিয়ে আসতে। শিগুয়া যখন রুমে যান, লিন তাকে জড়িয়ে ধরে বলেন, আজ আমার ভুল হয়ে গেছে। আমি যদি তোমার সঙ্গে ভেতরে যেতাম তবে তোমার বাবা তোমার উপরে ভাবে চিৎকার করতেন না। এখন থেকে আমি তোমাকে কখনো একা ছাড়ব না। শিগুয়া বিষণ্ণ গলায় জিজ্ঞেস করেন, আমি কি বাবার সঙ্গে খুব বেশি বেয়াদবি করে ফেলেছি? লিন তাকে বোঝান, তুমি শুধু মনের কথা বলেছ, এতে কোনো ভুল নেই। শিগুয়া আক্ষেপ করে বলেন যে লিন তার বাবার কারণেই সার্জারি করতে পারছেন না, এটা মেনে নেওয়া কঠিন। লিন বলেন, তুমি যদি আমাকে রিপোর্ট না পাঠাতে তবে আমি আরও বেশি কষ্ট পেতাম। আমার মনে হতো তুমি আমাকে ডাক্তার হিসেবে বিশ্বাস করো না, তাই তুমি যা করেছ ঠিকই করেছ। কিছুদিন পর শিগুয়া যখন একটি গুরুত্বপূর্ণ মিটিংয়ে ছিলেন, তখন তার দাদির ফোন আসে। দাদি খুব খুশি হয়ে জানান যে তার বাবার সার্জারি সফল হয়েছে এবং তিনি এখন আগের চেয়ে অনেক শান্ত। সেদিন শিগুয়া তাকে বকাঝকা করার পর থেকেই তিনি অনেকটা বদলে গেছেন। শেষ পর্যন্ত শিগুয়ার প্রজেক্ট সবার খুব পছন্দ হয় এবং তাদের দল জয় লাভ করে। শিগুয়া ও লিন অ্যান্টি ও আঙ্কেলের সঙ্গে দেখা করেন এবং তার বাবার বর্তমান শারীরিক অবস্থার কথা জানান। তিনি বলেন যে তার বাবা এখন স্থিতিশীল আছেন এবং তার থেরাপি চলছে। অ্যান্টি ও আঙ্কেল বলেন যে তারা লিনকে নিয়ে খুব গর্বিত এবং সে অত্যন্ত পরিশ্রমী। এদিকে হাসপাতালে শিগুয়ার বাবার শ্রবণশক্তির পরীক্ষা করা হয়। ডাক্তার জানান যে তার শ্রবণশক্তি ধীরে ধীরে উন্নত হচ্ছে এবং খুব শিগগিরই তিনি পুরোপুরি সুস্থ হয়ে উঠবেন। ঠিক তখনই গো ওয়েই ও তার দাদি সেখানে পৌঁছান। বাবার সহকারী কিছু কাগজ নিয়ে আসেন, যা একটি বিল্ডিং প্রজেক্ট সংক্রান্ত ছিল। শিগুয়া ওয়েই লক্ষ্য করেন এই প্রজেক্টে তার আন্টির কোম্পানিও অংশ নিয়েছে। শিগুয়া কিছুটা চিন্তিত হয়ে বাবাকে বলেন, বাবা, আন্টির কোম্পানি তো এই প্রজেক্টে আছে, তারা কি পারবে? বাবা হেসে সহকারীকে বাইরে পাঠিয়ে দেন এবং শিগুয়াকে বুঝিয়ে বলেন, আমি যা বলছি তা ভুল বোঝো না। তোমার আন্টির কোম্পানি ছোট হতে পারে, কিন্তু তারা এই বিডিং জেতার জন্য একটি দুর্দান্ত প্রজেক্ট ডিজাইন করেছে, তারা হারবে না। শিগুয়া জিজ্ঞাসা করেন, বাবা, আপনার কি মনে হয়? বাবা উত্তর দেন, ব্যবসা হল যুদ্ধের ময়দান, এখানে জয়ী হওয়াই শেষ কথা। বিডিংয়ের দিন ঘনিয়ে আসে। শিগুয়া এবং লিন বাইরে যান। লিন তাকে গাড়িতে বসিয়ে শহরের কিছুটা দূরে একটি বড় রিয়েল এস্টেট কনস্ট্রাকশন সাইটে নিয়ে যান। সেখানে অনেক নতুন বাড়ি তৈরি হচ্ছে। লিন জানান যে তিনি সেখানে বিনিয়োগ করতে আসেননি, বরং নিজেদের থাকার জন্য একটি বাড়ি দেখছেন। লিন বলেন, এটি আমাদের অফিস থেকে মাত্র 15 মিনিটের পথ। আমাদের দুজনের জন্য এটাই আদর্শ জায়গা। সেখানকার স্টাফরা তাদের নতুন দম্পতি ভেবে প্রশংসা করতে থাকেন। শিগুয়া মুচকি হেসে লিনকে বলেন, তুমি তো দেখি অনেক আগে থেকেই সব পরিকল্পনা করে রেখেছ। তারা যখন ফিরে আসেন, দেখেন আন্টির টিম জয়ের আনন্দে মেতে উঠেছে। শিগুয়া বুঝতে পারেন যে আন্টি প্রজেক্টটি জিতে নিয়েছেন। আন্টি খুশিতে শিগুয়াকে জড়িয়ে ধরে বলেন, আমরা যদি জনসমক্ষে না থাকতাম তবে আমি আনন্দে চিৎকার করতাম, আমাদের প্রজেক্ট সিলেক্ট হয়ে গেছে। অন্যদিকে শিনজি এই প্রতিযোগিতায় হেরে যাওয়ায় ভীষণ রেগে যান। শিনজির বাবা তাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করলেও তার নানা স্পষ্ট জানিয়ে দেন যে তিনি শিনজির উপর রাগ করছেন না, কিন্তু তিনি বুঝেছেন যে শিনজির দক্ষতা এখনও পর্যাপ্ত নয়। নানা তার সহকারীকে বলেন, লিনের মতো প্রতিভা সবার থাকে না। আমি ভেবেছিলাম শিনজিও তেমন হবে, কিন্তু আমি ভুল ছিলাম। খুব শীঘ্রই লিনের সঙ্গে দেখা করতে আমাকে শহরে যেতে হবে।
সবশেষে শিগুয়ার বাবাও খবর পান যে শিগুয়ার টিম জয়ী হয়েছে, যা শুনে তিনি মনে মনে সন্তুষ্ট হন। এভাবেই প্রজেক্টের সাফল্য এবং ব্যক্তিগত জীবনের নতুন পরিকল্পনার মধ্য দিয়ে এগিয়ে যায় শিগুয়া। মেয়ের সাফল্যে শিগুয়ার বাবা অত্যন্ত খুশি হয়ে গর্বের সাথে বলেন, দেখতেই হবে মেয়েটা কার, সে বুদ্ধিমতী হবে, এটাই তো স্বাভাবিক। এরপর সহকারী তাকে জানায় যে শিনজির বাবা বর্তমানে বেশ বিপাকে আছেন এবং শিনজি এখন প্রায় কর্মহীন হয়ে পড়েছে। সহকারী সেই বাড়িটির কথা তোলেন যেখানে নানিয়ানের মা থাকতেন। বাবা কোনো দ্বিধা ছাড়াই বলেন, ওই বাড়িটি এক্ষুনি খালি করে দাও, ওই লোকেশনটা আমার একদম পছন্দ নয়। সহকারী অবাক হয়ে বলেন, স্যার, কাজটা কি একটু নিষ্ঠুর হয়ে যাচ্ছে না? বাবা উত্তর দেন, না, আমি তাদের অনেক সুযোগ দিয়েছি, কিন্তু তারা আমাকে ধোঁকা দিয়েছে, এতে আমার কোনো দোষ নেই। সহকারী যখন ওই বাড়িতে গিয়ে বাড়ি খালি করার নির্দেশ দেন, তখন নানিয়ানের মা প্রচণ্ড রেগে যান। তিনি বলেন, আমি কি এত সহজে বাড়ি ছেড়ে দেব? যখন সম্ভাব্য ক্রেতারা বাড়িটি দেখতে আসেন, তখন পরিস্থিতি সামলাতে নানিয়ানের মা মিথ্যে অভিনয় শুরু করেন। তিনি বলেন, এই বাড়িতে আসার কয়েক মাসের মধ্যেই আমার স্বামীর শরীর খারাপ হয়ে গেছে। আমি যদি এই বাড়িতে না আসতাম তবে হয়তো তিনি বেঁচে থাকতেন। এই বাড়িটি অপয়া। এ কথা শুনে ক্রেতারা ভয় পেয়ে পালিয়ে যান। ব্রোকার তখন নানিয়ানের মায়ের ওপর চিৎকার করে বলেন, এসব কি হচ্ছে? এমন বাড়ি কে কিনবে? নানিয়ান যখন দেখেন তার মা এখনও জেদ ধরে আছেন, তখন তিনি কান্নায় ভেঙে পড়েন। তিনি তার মাকে বলেন, তোমার লোভের কারণেই আজ আমাদের এই দশা। ছোটবেলায় যদি আমরা সেই পুরনো সাধারণ জীবনে থাকতাম, তবে আজ আমার একটা ভালো চাকরি আর সংসার হতো। তুমি আমাকে টাকার লোভ দেখিয়ে এখানে এনে এখন আবার সেই অন্ধকারেই ঠেলে দিচ্ছ। নানিয়ান কাঁদতে কাঁদতে সেখান থেকে চলে যান। অন্যদিকে রং তার এক বান্ধবীর সাথে দেখা করে জানান যে তিনি চাকরি ছেড়ে দিয়েছেন। বান্ধবী অবাক হয়ে কারণ জিজ্ঞেস করলে রং বুঝিয়ে বলেন, তারা আমাকে বরখাস্ত করেনি, কিন্তু আমি আর এই নোংরা রাজনীতির মধ্যে থাকতে চাই না। শিগুয়াই জিতে গেছে এবং আমরা হেরে গেছি। এখন আমাদের বসের অবস্থাও খারাপ। আমি যদি সেখানে থাকি তবে আমার ক্যারিয়ারের কোনো উন্নতি হবে না। রং শহরটিকে শেষবারের মতো দেখে বিদায় নিয়ে চলে যান। শিগুয়া ও উয়েই যখন তার বান্ধবীর কাছ থেকে রঙের চলে যাওয়ার খবর পান, তখন তার মন কিছুটা খারাপ হয়। ঠিক তখনই লিন এসে শিগুয়াকে বলেন তার সাথে বাইরে যাওয়ার জন্য। লিন, শিগুয়া এবং তাদের পুরো পরিবার একসাথে রাতের খাবারে মিলিত হন। সেখানে আন্টি সবার সামনে বলে দেন যে শিগুয়া আর লিন মিলে একটি বাড়ি কিনেছে। শিগুয়ার মা অবাক হয়ে জানতে চাইলে তারা জানান যে অফিসের কাছাকাছি থাকার জন্য এবং একে অপরের থেকে দূরে না থাকার জন্য তারা এই সিদ্ধান্ত নিয়েছেন। পরের দিন লিন তার নানার সাথে দেখা করেন। নানা তাদের কোম্পানির নতুন নাম দেওয়ার অনুমতি দেন। লিন জানান যে তিনি এবং শিগুয়া মিলে তাদের নিজেদের নাম মিলিয়ে কোম্পানির একটি সুন্দর নাম ঠিক করেছেন। এছাড়াও লিন একটি বড় সিদ্ধান্ত নেন। তিনি বলেন, নানা, আমি আমার পুরনো মেডিকেল রিসার্চ ফিল্ডে ফিরে যেতে চাই। আমি আমার কোম্পানির শেয়ারগুলো শিগুয়ার নামে ট্রান্সফার করতে চাই, যেন সে পুরো দায়িত্ব নিতে পারে। নানা এই সিদ্ধান্তে সম্মতি দেন। অফিসের কাজ শেষে লিন গু ওয়েয়ের জন্য অপেক্ষা করেন। শিগুয়া দেরি করে আসায় লিন কিছুটা অভিমান করেন। শিগুয়া ক্ষমা চেয়ে বলেন যে কাজের চাপে তিনি নানার সাথে দেখা করতে যেতে পারেননি। লিন তখন তাকে সুখবর দেন যে নানা কোম্পানির নাম পরিবর্তন অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। অবশেষে কোম্পানির নাম পরিবর্তন এবং উদযাপনের দিন আসে। অনুষ্ঠান শেষে শিগুয়া লিনকে একটি বিশেষ জায়গায় নিয়ে যান। সেটি ছিল একটি সুন্দর সবুজ বাগানের মতো স্টুডিও, যা শিগুয়া নিজের হাতে লিনের জন্য তৈরি করেছেন। শিগুয়া বলেন, অনুষ্ঠানটি ছিল সবার জন্য, কিন্তু এই জায়গাটি শুধু আমাদের দুজনের জন্য। তুমি যখন রিসার্চ সেন্টারে ব্যস্ত থাকবে তখন যেন আমাদের দূরত্ব না বাড়ে, তাই আমি এই ব্যবস্থা করেছি। তারা দুজনে সেখানে বসে শান্তিতে সময় কাটান এবং পানীয় উপভোগ করেন।